আজকের নির্বাচনটা কিন্তু পশ্চিম বাংলা, অবশ্যই ভারতবর্ষের আইনসভার নির্বাচন, কিন্তু পশ্চিম বাংলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ 42টা আসনে কে কত আসন পাবে তার উপর নির্ভর করছে আগামী দিনের বঙ্গ রাজনীতি, নির্ভর করছে আগামী দিনে বিরোধী কে থাকবে, নির্ভর করছে আদৌ সেটিংয়ের রাজনীতির যে অভিযোগ, সেই অভিযোগ ঠিক না ভুল সেটা প্রমাণের রাজনীতি। আমি অবশ্যই ফলাফলের দিকে যাব না, কিন্তু আমি শুভাশিসের কাছে আরেকবার যাব। শুভাশিস, আমরা যারা সাধারণ মানুষ, যারা নির্বাচনকে দেখছি, আমরা এই প্রথম দফা দ্বিতীয় দফাতে দেখলাম যে হঠাৎ শুনলাম পোলিং পার্সেন্টেজ নাকি বিরাট বেড়ে গেছে। আমরা রাত্রেবেলায় ঘুমাতে গেলাম এক শুনে, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি পোলিং পার্সেন্টেজ বেড়ে গেছে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়। আবার আমরা দেখছি পশ্চিমবাংলায় নাকি এত ভোট পড়ে যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলেন যে ভোট বেশি পড়া মানে শাসকের মুখ রক্তশূন্য হয়ে যাওয়া, ভয় পায়। কিন্তু আমাদের শাসককে কোনো ভয় পেতে দেখছি না, বরং সবাই হাসি খুশি আছে, জুয়ের মতোই মিষ্টি হাসি অনেকের মুখে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে কোথাও কি তাহলে ইলেকশন কমিশন যে নির্বাচনটা করাচ্ছেন তা নিয়ে সন্দেহের অবকাশ থাকছে না? তার কারণ আমাদের পশ্চিমবাংলায় ইলেকশন কমিশন চলে যাবে, কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। আমি এরকম অনেক জায়গার কথা জানি যাদের শাসিয়ে দেওয়া হয়েছে, যারা ভোট দিতে যাবে না, ভোট কেন্দ্রে তাদের যাওয়া বারণ, একেবারে বারণ, এরকমও ঘটনা আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য? আমি দুক্ষেত্রেই বলছি, আমাদের এখানে ভোট পড়ে যাওয়ার ক্ষেত্রেও বলছি, ভোটের শতাংশের হার বৃদ্ধির ক্ষেত্রেও বলছি, আবার গোটা দেশ জুড়ে হঠাৎ শুনছি রাতারাতি নাকি পোলিং পার্সেন্টেজ বেড়ে গেছে। সুতরাং কতটা নির্ভরযোগ্য এই নির্বাচন? দেখুন, নির্ভরযোগ্যতার বিষয়ে কিছু ফাঁকফোকর আছে, একদমই যে নেই সেটা বলাটা উচিত হবে না। ইলেকশন কমিশন কিছু জায়গায় গিয়ে আমার মনে হয়, যেখানে ভোট হচ্ছে, ভোট মানে কিন্তু শুধুমাত্র বুথে হয় না, বুথের বাইরেও একটা ভোট হয়, যেটা তার 100 মিটার 200 মিটার বাইরে, যেখানে আমরা ভোট দিতে গেলে কোনো মানুষকে আটকে দেওয়া হচ্ছে, যে অভিযোগ আপনি বলছেন, সেই জিনিসগুলো কিন্তু ভোটের আয়তার মধ্যেই পড়ে, ভোট প্রসিডিওরের মধ্যেই পড়ে। দ্বিতীয় হচ্ছে রাত্রিবেলা গিয়ে গিয়ে যে থ্রেটনিং হচ্ছে বিভিন্ন জায়গায়, যে অভিযোগ পাওয়া গেছে, সেটাও ভোট প্রসিডিওরের মধ্যে পড়ে। তো এইগুলো ইলেকশন কমিশনের আলাদাভাবে লক্ষ্য করা উচিত। দ্বিতীয় কথা, এই যে নাম্বার বেড়ে যাচ্ছে, এই ডেটা অ্যাকুমুলেশনের যে প্রসেসটা আছে, এই প্রসেসটাকে খুব ট্রান্সপারেন্ট রাখা উচিত। এই প্রসেসটা হঠাৎ করে গিয়ে একটা ডেটা আমরা প্রথমে পাচ্ছি 67%, হঠাৎ করে দেখছি পরের দিন সকালবেলা 73%, কেন এলো? তার ডেটা ভিত্তিক অ্যানালাইসিস করে, তার ডেটা ভিত্তিক তথ্য ইলেকশন কমিশনের দায়িত্বে পড়ে যে সেটা সে যেন ওপেনলি দেখায়, তাতে সেটা যদি না দিতে পারে দায়িত্বে গাফিলতি করছেন। কারণ নির্বাচন কমিশনও জনগণের জন্য, এই দেশের গণতন্ত্রের জন্য করতে বাধ্য। আমরা ছবিতে দেখতে পাচ্ছি দেব তো বেশ খোশ মেজাজে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু হিরণ ইতিমধ্যে কিন্তু অভিযোগ শুরু করে দিয়েছেন। হিরণ বলছেন যে রাতে নাকি কেন্দ্রীয় বাহিনী সেই ঘুমাতে গেছেন, সকালে আর ওঠেনি, এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীকে দেখতে পাওয়া যাচ্ছে না। এবং হিরণ অর্থাৎ ভারতীয় কথা বলতে বলতেই সেই ছবি চলে এলো, হিরণকে কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ চলছে। আমরা সেই ছবি একবার দেখব, হিরণকে ঘিরে ধরে বিক্ষোভ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সবাই জানি যে ঘাটালের লড়াইটা হচ্ছে মূলত দুই তারকা, একদিকে দেব বাংলার সুপারস্টার, অন্যদিকে হিরণ। শুধুমাত্র টলিউডের লড়াই নয়, একেবারে বাস্তবের জমিতে ঘাটালের মাটিতে দুজন দুপক্ষ লড়ছেন। এবং এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, সেই ছবি হচ্ছে হিরণের গাড়ি ঘিরে বিক্ষোভ। ঘাটালে হিরণ অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী রাত্রে ঘুমাতে গেছেন, সকালে আর ঘুম থেকে উঠে আসেননি। আমার সহকর্মী, আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমি সরাসরি সায়ন্তিকার সঙ্গে কথা বলে নেব। সায়ন্তিকা, ঋতুদা, একেবারেই তাই। সকাল থেকে কিন্তু
বারে বারে বাধার সম্মুখীন হচ্ছেন হিরণ, এবং এই মুহূর্তে একেবারে তাকে কেন্দ্র করে কেশপুরের মুখবাসন এলাকা উত্তপ্ত হয়ে রয়েছে এবং তার বিরুদ্ধে কিন্তু তিনি ভোটে অশান্তি তৈরি করছেন, এরকম একটা অভিযোগ তৈরি করছেন গ্রামবাসীরা। তাদের বক্তব্য কোনো রকমেই হিরণকে তারা বুথের ভেতরে যেতে দেবেন না এবং একেবারে তার গাড়ি ঘিরে রাখা হয়েছে। তার গাড়ির সামনে বেশ কয়েকজন উত্তপ্ত যুবককে একেবারে উত্তপ্ত পরিস্থিতিতে তারা শুয়ে পড়েছেন এবং গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং একেবারে হিরণ তিনি কিন্তু সংবাদ মাধ্যমের কর্মীদেরকে সাবধান করে দিচ্ছেন যে তাদেরকে এখান থেকে সরে যেতে, যে কোনো মুহূর্তে তাদের উপরেও কিন্তু হামলা হতে পারে। একেবারে উত্তপ্ত পরিস্থিতির সম্মুখীন হয়েছেন হিরণ এবং এই মুহূর্তে তোমাকে যেরকমটা বললাম যে গ্রামবাসীদের অভিযোগ কোনো রকমেই তারা বুথের ভেতরে প্রার্থীকে যেতে দেবেন না। একেবারে একটা শান্তপূর্ণভাবে ভোট হচ্ছিল, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছিল, সেই ভোটকে নষ্ট করতেই কিন্তু হিরণ এখানে এসেছেন, এমনই অভিযোগ তুলছেন গ্রামবাসীরা এবং পুলিশও কিন্তু এই মুহূর্তে সেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারছে না, যে ছবিটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। কারণ যেরকম ভাবে গ্রামবাসীরা হিরণের গাড়িকে ঘিরে রেখেছেন এবং কোনো রকমই কিন্তু তাদেরকে সামলানো যাচ্ছে না, এমনটা কিন্তু একেবারে ছবি থেকে স্পষ্ট। ঋতুদা, অবশ্যই অবশ্যই সায়ন্তিকা, তুমি নজর রাখো, আমরা আবার ফিরে আসবো তোমার কাছে। অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি। আমরা জানি যে প্রার্থীরা, অভিযোগ হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে যেখানে যেখানে যেতে চাইছেন সেখানে সেখানে শাসক দল তাদের আটকে দিচ্ছেন। দুটো প্রশ্ন এখান থেকে অবশ্যই উঠে আসে। এক, নির্বাচন কমিশন কেন কড়া নির্দেশ দিচ্ছে না? যে কোনো প্রার্থী, যে কোনো দলের প্রার্থী, তার ঘোরার স্বাধীনতা রয়েছে, তার বুথে বুথে পরিদর্শন করার স্বাধীনতা রয়েছে, কেন তারা যেতে পারছেন না? এত নরম কেন নির্বাচন কমিশন? এক। দ্বিতীয়, বিরোধীদের সংগঠন যদি না থাকে তাহলে যা হয় তা বেআব্রু হয়ে যায়, অর্থাৎ বিরোধীদের যদি সংগঠন না থাকে তাহলে এরকমই অবস্থা হবে, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, তার নির্বাচন পদ্ধতি গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে। গণতন্ত্রের মহোৎসবের কথা বলা হয়, কিন্তু সবই কেতাবি। যা হচ্ছে তা আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একই ঘটনা, ঘাটাল থেকে শুরু করে তমলুক, চতুর্দিকে একই ঘটনা এবং তার সঙ্গে শুরু হয়েছে, আমরা জানি গত দফাতেও হয়েছে, এ দফাতেও হয়েছে। ভোটের দিন সকালবেলায় কেউ না কেউ কোথাও না কোথাও প্রাণ হারাচ্ছেন আগে পরে। আমরা গত 3টে দফাতেই এই চেহারা দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, পশ্চিম বাংলায় নির্বাচন কি সবসময় এরকমই উত্তপ্ত থাকবে? আমরা আবার আলোচনায় ফিরে আসবো।